সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আজ স্টুডিওতে তিনজন চমৎকার বন্ধু আছে। তাদের সাথে পরিচয় অবশ্যই করিয়ে দিব, তবে আগে বলতে চাই আজকে আমাদের টপিকটা কি। আজকে আমাদের টপিক হলো নিজের উপর বিশ্বাস রাখো। আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে সব ধরনের কঠিন কাজগুলো আপনার কাছে কিন্তু আস্তে আস্তে সহজ মনে হবে। যদি মনে করেন আমি এই কাজটা করতে পারবো, যেটা আসলে একসময় আপনার কাছে অসম্ভব ছিল, তা আস্তে আস্তে সম্ভব হয়ে যাবে যে আপনি পারবেন। আই এম পসিবল, নট ইম্পসিবল। সো এই ধরনের এইভাবে যদি বিশ্বাস করেন নিজেকে সব কিছু করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন সব কিছু পজিটিভ হবে। সো আজকে আমাদের এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে কোন তিনজন চমৎকার বন্ধু আছেন। আমাদের সাথে আছেন মরিয়ম জামিলা পুরবী, শিক্ষক, বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ, এবং তার পাশেই আছেন আফসানা হোসেন, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ডিরেক্টর, মিডিয়া কনসালটেন্টস লিমিটেড। একেবারে শেষের দিকে আছেন আনোয়ারা খাতুন প্রভাতী, উদ্যোক্তা প্রভাতীস কিচেন। কেমন আছেন আপনারা? ভালো। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করি, নিজের উপর বিশ্বাস আছে তো? হ্যাঁ, অবশ্যই। বাহ, চমৎকার। আমরা আমাদের টপিক নিয়ে তো অবশ্যই যাব। আগে একটু আপনাদের সম্পর্কে জেনে নিই, কারণ কিছু কিছু ব্যাপার তো জানার থাকেই। যেমন আপনি শিক্ষক, হ্যাঁ, আপনাদের ফ্যামিলিতে আর কেউ কি আছেন শিক্ষকতা করেন? আমার নিজের ফ্যামিলিতে নেই, আমি একাই শিক্ষক। ও আচ্ছা, না আমি এরকম অনেক দেখেছি যে ডক্টরের ফ্যামিলিতে কয়েকজন ডক্টর একসাথে, শিক্ষকের ফ্যামিলিতে কয়েকজন শিক্ষক থাকে। আচ্ছা, তাহলে শুনি আপনার এই যে শিক্ষকতা প্রফেশনে কখন থেকে এসেছেন? এর আগে কি অন্য কোনো প্রফেশনে ছিলেন কিনা? আমি আসলে শিক্ষক হব এটা আসলে প্রথমে ভাবিনি। তো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন ভেবেছিলাম শিক্ষক হব। যখন আমি অনার্সে উঠি, মানে অনার্সে ভর্তি হই, তার আগে পর্যন্ত ভাবছিলাম আবার শিক্ষক হব না, আমি লয়ার হব, আচ্ছা, অথবা জার্নালিস্ট হব। এরপর আমি ভর্তি হলাম বাংলা সাহিত্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক কঠিন। তারপরে হচ্ছে শিক্ষকতা লাইনে চলে গেলাম, আচ্ছা, এবং এখন এনজয় করছি। বাহ, চমৎকার। মানে আপনার একদম প্রথম প্রফেশন হচ্ছে শিক্ষকতা, তাই না? হ্যাঁ, চমৎকার। আপনি কলেজের শিক্ষক। সো একটু যদি জানতে চাই আর কি, যারা যেসব স্টুডেন্টরা আছে আপনার, হ্যাঁ, আপনার কথা শুনে তো না? কারণ আপনাকে তো আমি ওদের কথা শুনি, ওরাও আমার কথা শুনে। আচ্ছা, ফ্রেন্ডের মতো কি হতে পেরেছেন? লাইক থাকে না কিছু শিক্ষক খুব মিশে যায় স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, সো আপনার বেলায় কেমন? আমি আমার দিক থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি যদি আসলে ওদের দিকে যেতে চাই তাহলে তো আমাকে একটু নরম হতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর কলেজের বয়সটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, 16 থেকে 18, 19 সর্বোচ্চ। তো এই বয়সের আসলে শিক্ষার্থীর সঙ্গে মিশতে গেলে যেটা আমার মনে হয় প্রথমে দরকার সেটা হচ্ছে ওদের শুনতে হবে। অবশ্যই। ওরা এমন একটা মানে পর্যায়ে থাকে, ওদের হচ্ছে আপনার ভাবনাগুলো খুব সেন্সিটিভ। আমরা যেটাকে বলি বয়ঃসন্ধিকাল, সেটা পার হয়ে আসে। আবার যেই দুর্দান্ত একটা বয়স, একটা মিডলে থাকে তারা, তাই না? একটা আপনার 18 বছর বয়স একদম দুর্দান্ত একটা বয়স। তার ইগো প্রবলেম থাকে, সে সেন্সিটিভ থাকে, সে মনে করে সে অনেক কিছু পারবে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আসলে পৌঁছাতে গেলে শিক্ষক হিসেবে আমার মনে হয় অবশ্যই একজন শিক্ষকের যেটা দরকার সেটা হচ্ছে আগে ধৈর্য নিয়ে শোনা, তাদের কথা শোনা। তা আমার মনে হয় আমি সেটা পেরেছি। বাহ, চমৎকার। এটা আসলে ঠিক বলেছেন যে ধৈর্য, একজন শিক্ষকের ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। এজন্য আমি ট্রাই করেও শিক্ষকতায় যেতে পারি নাই, কারণ আমি একটা বাচ্চাকে পড়াতাম ইংলিশ মিডিয়ামের, মানে এমনিতেই ট্রাই করছিলাম যে আমি শিক্ষক হতে পারবো কিনা। দেখলাম যে না, আসলে আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা এখানে এরকম অনেক কথা বলা সম্ভব, কিন্তু শিক্ষক হওয়া সম্ভব না। এটা অনেক কঠিন একটা কাজ। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের এখানে এসে কেমন লাগছে বলেন? সত্যি কথা বলতে আজকে আমার এটা প্রথম প্রোগ্রাম। রিয়েলি? বাহ, চমৎকার চমৎকার, এবং ভালো লাগছে। বাহ,
চমৎকার, থ্যাংক ইউ। আপুর কাছে আসি। এত সুন্দর, তখন থেকে দেখছি আপু খুব সুন্দর হাসি দিয়ে আপনার কথা শুনছেন, আমার কথা শুনছেন, খুব ভালো লাগছে। মানুষের হাসি আসলে খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার দিকে তাকালেই প্রথমে পজিটিভ চিন্তা আসে। হ্যাঁ, সো আমাদের টপিকের সাথে কিন্তু আপনি অনেকটুকু আজকে যান। সো আপু, আপনি তো একটা কোম্পানিতে আছেন, তাই না? হ্যাঁ, আমি একটু শুনতে চাই। আমি আসলে এখানে শুরু থেকেই আছি এই অর্গানাইজেশনের সাথে। 16+ ইয়ার্স আই এম কন্টিনিউইং। এবং যদি বলি যে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আসলে ফাইন্যান্স, বাট আই এম ওয়ার্কিং ইন মার্কেটিং অর মিডিয়া মার্কেটিং। আমাদের দেশে এটা হয়। এক্স্যাক্টলি। এবং এখানে না আসলে আমরা ভাবি যে আপনাকে আসলে কোথাও স্পেশালাইজড হতে হবে, যে আপনি আসলে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন বা ইউর স্পেশালাইজেশন ইজ অন ফাইন্যান্স, তাহলে আপনি কেন হচ্ছে মার্কেটিংয়ে বা মিডিয়াতে। বাট দ্য ফ্যাক্ট ইজ, ধরেন ওটা আপনার মেজর, বাট এইটা না যে আপনি আসলে মার্কেটিং পড়ে আসেননি। ওটা কিন্তু আপনার কনসেন্ট্রেশন, এরিয়া অফ কনসেন্ট্রেশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মার্কেটিংয়ে আলটিমেটলি হোয়াট ইউ ওয়ান্ট টু নো, the result, the profit. আপনি ফাইন্যান্স না বুঝলে how do you calculate that? একদম ট্রু, একদম ট্রু। না, আমি এই জন্য বলছি আমাদের এখানে এটা খুব কমন। কারণ আমার বেশিরভাগ ফ্রেন্ডস মানে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মানে ইনক্লুডিং মি, বেশিরভাগই হচ্ছে ব্যাংকার। সো আমাদের যারা বিবিএতে পড়ছিল তারা বলছিল যে বিবিএতে পড়ে লাভ কি, সব তো তোমাদের ডিপার্টমেন্ট থেকে হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে এটা চলে আমার মনে হয় আর কি। আর আপনার কথাটাও ঠিক। জি, এক্স্যাক্টলি। এবং আমার যেটা হয়েছিল, ধরেন আমার যখন বিবিএর পর ইন্টার্নশিপের দরকার হয়েছিল এবং মেজর যখন আমি করব, আমার টিচার আমাকে গাইড করেছে বেসড অন ইউর রেজাল্ট ইউ শুড গো টু ফাইন্যান্স। এবং আপনার যেহেতু আমার ফাইন্যান্স ছিল, আমাকে হচ্ছে আসলে ব্যাংকেই হচ্ছে ইন্টার্নশিপ করতে হতো অ্যাজ পার মাই টিচার। এক্স্যাক্টলি। সো দেখা গিয়েছে আমি আসলে ইন্টার্নশিপ করেছি একটা ব্যাংকের সাথে, বাট later on I continued or started my job in marketing field or media marketing. 16 years অনেক লম্বা সময়। থাক, আপনি ওখানেই থাকেন, আর সুইচ করার দরকার নেই। কারণ আমি মনে করি 16 বছর থাকতে পারলে বাকি সময়গুলো আপনি সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, এবং সবার সাথে পরিচিত হতে পেরে তো আরো ভালো লাগছে। বাহ, চমৎকার চমৎকার। আপুকে চিনি, জুমে আড্ডা হয়েছে আপনার সাথে অনেক। সো সামনাসামনি এভাবে কখনো কথা হয় না, অনেক কিছু জানা হয়নি। আপনার এই যে প্রভাতিস কিচেন, হ্যাঁ, আমি একটু জানতে চাই উদ্যোক্তা হওয়ার ইচ্ছেটা কখন থেকে শুরু হয়েছে আপনার মধ্যে? উদ্যোক্তা হবার ইচ্ছাটা শুরু হয়েছে আসলে আমার বিয়ের পরে পরে। বিয়ের পরে পরে বলতে আমার বেবি হবার পরে। আমার ফার্স্ট বেবি, মানে আপনার বাচ্চা যিনি আসেন না, ওর বড় আমার আরেকটা ছেলে আছে 16 ইয়ার্স, যার কারণে আমি টিচারের কথা খুব মন দিয়ে শুনছিলাম। আচ্ছা, টিচার। হ্যাঁ, ওনার কাছ থেকে আজকে প্রোগ্রামের পরে কিছু অ্যাডভাইস নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার বেবি যখন মানে 6 মাসের পরে তো আমরা বাড়তি খাবার দেওয়া শুরু করি। তো তখন দেখা যেত এটা খেতে চায় না, ওটা খেতে চায় না। বাইরের খাবারগুলো যেহেতু হাইজিন মেনটেন করা না আমাদের অতটা, তো ওর জন্য করতে করতেই দেখা গেল যে আচ্ছা, আমার বেবির যেহেতু এরকম প্রবলেম, তাহলে অন্যান্য বেবিদেরও তো এরকম প্রবলেম আছে। তো ওদেরকে নিয়ে কাজ করতে করতেই দেখা গেল যে আমি আসলে আস্তে আস্তে এটাতে খুব ইন্টারেস্ট ফিল করলাম, এবং আস্তে আস্তে আমি শুরুই করে দিলাম যে না, আমি একজন উদ্যোক্তা হিসেবেই হোম কিচেন নিয়ে কাজ শুরু করতে পারি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, এবং এটার জন্য তো বেশ কিছু ট্রেনিংয়ের দরকার হয়। যেমন ICI কুলিনারি ইনস্টিটিউটের ড্যানিয়েল শেফ, যিনি আপনাদের এখানে কিন্তু ড্যানিয়েলস কিচেন বা কিছু একটা প্রোগ্রাম করছেন, ওনার আন্ডারে কিছু কোর্স করি আমি, যে আমার এটাকে আরও ডেভেলপ করবার জন্য। তো এভাবে শুরু করা, তো আছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। বাহ বাহ, চমৎকার। এখন বলেন, ওখান থেকে এখানে এসে কেমন লাগছে? পুরোটাই অন্যরকম। নাদিয়া আপুকে দেখতাম ওখানে জমে বসে, অপেক্ষায় থাকতাম কখন 1 মিনিট একটু সুযোগ আসবে, প্রভাতী আপু এসছে, জয়েন করেছে, হ্যাঁ আপু এখন কিছু বলেন। সেটা কিছু একটা সময়ের ব্যাপার, আর এখানে এসে একদম ডিরেক্ট কথা বলছি, খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার। আমার ভালো লাগলো আপনি ড্যানিয়েল ভাইয়ের কাছ থেকেই শিখেছেন, আমাদের যে ড্যানিয়েল শো আছে। তো ভাইয়ার
কাজগুলো আসলে অনেক সূক্ষ্ম। সো আমি আশা করি একটু আগে আপনারা মিস করেছেন, একটু আগে হচ্ছে আমি একটু ট্রাই করেছি ওনার ফুড। হ্যাঁ, খুবই টেস্টি, সিরিয়াসলি খুবই টেস্টি। খাওয়ার পরে আমার এই যে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে যে আমার সবকিছুই মোটামুটি ভালো লাগবে। যাই হোক, আমরা আমাদের টপিকে যাই। আজকে আমাদের যে টপিক, এই যে নিজের উপর বিশ্বাস রাখা। আমি অনেক জায়গায় দেখেছি যে ইদানিং বেশি হচ্ছে এটা, হয়তো আমাদের করোনার পর থেকে জিনিসটা বেড়ে গেছে আরো বেশি। অল্পতেই ভেঙে যাওয়া, অল্পতেই ডিপ্রেশনসে চলে যাওয়া, অল্পতেই একেবারে মানে কিছু হচ্ছে না, ধৈর্য না ধরে টক্সিক হয়ে যাওয়া, যে টক্সিসিটি তার ফ্যামিলি মেম্বারদের উপরেও কিন্তু ইফেক্ট ফেলছে, তাই না? সো দেখা যাচ্ছে সব দিক দিয়ে লুজার হয়ে যাচ্ছে। সো আপুর কাছে আগে আসি, যেহেতু শিক্ষক মানুষ উনি আরো ভালো বলতে পারবেন। আপনার তো নিশ্চয়ই ধরেন আপনার একটা ক্লাসে যদি 15 জন স্টুডেন্টস থাকে, তার মধ্যে 2-1 জন তো এরকম পাওয়া যায়, তাই না? খুব তাড়াতাড়ি ভেঙে পড়ছে, আপনার কাছেও নিশ্চয়ই আসে। সো তখন আপনি কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে ট্যাকল করেন, একটু যদি বলেন। আচ্ছা, আমি আপনাকে একটা কাহিনী বলি। সেটা হচ্ছে আমি বেশি দিন না, 6-7 মাস আগে আমার এক মেয়ে শিক্ষার্থী, ও রেজাল্ট খারাপ করেছে। তোর বাবা এসেছে, তো শিক্ষক মিলনায়তন যেটা, সেখানে বসেছেন উনি। তো উনি খুব আক্ষেপ করছেন, আমাকে বলছেন, আপা দেখেন, আমার স্ত্রী এবং আমরা দুইজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পাশ করেছি। আমার বাবা ছিলেন একজন ডাক্তার, পুরনো মানুষ, ডাক্তার, এবং মোটামুটি ওনার ফ্যামিলির সবার ব্যাকগ্রাউন্ড উনি বললেন। কিন্তু আমার মেয়ে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে খারাপ করে ফেলেছে। তো উনি বারবার করে এমন করে বলছিলেন, হ্যাঁ, মেয়েটা পাশেই দাঁড়ানো। তো মেয়েটাকে দেখে না আমার মনে হচ্ছিল যে ওর বাসায় সম্ভবত এটা হয় যে প্রেশার না, একটা তুলনা, কম্পেয়ার করা হয় যে দেখো আমরা এরকম করেছি, তুমি কি করবা, তোমার কাজিনরা কি করে। তো এই আসলে বাচ্চারা কিন্তু নিজের সীমাবদ্ধতা মানতে পারে, কিন্তু তুলনাটা নিতে পারে না। হ্যাঁ, তো ওটা আমরাও ছোটবেলায় পারতাম না, সব বয়সে পারতাম না, কষ্ট হতো। তো আমি ওকে বললাম তুমি একটু বাইরে যাও। তো সে বাইরে গেল মেয়েটা। তো আমি ওর বাবাকে বললাম যে ভাই দেখেন, আপনি যদি এভাবে বাচ্চাকে অনবরত কম্পেয়ার করেন, ওর ভেতরে যতটুকু আত্মবিশ্বাস তাও থাকবে না একদম। তারপরে সে বলছে, হ্যাঁ আমিও এটা ভাবি, কিন্তু আমার তো খুব মন খারাপ হয়, আমি কি করব। তারপরে আমি আবার হচ্ছে মেয়েটাকে ডাকার পরে আমি ওকে জাস্ট হচ্ছে হাত দিয়ে ধরে একটু যেই বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ একদম মানে একদম দরদর করে তার চোখ থেকে পানি পড়ছে। এবং আমি আর কিছুই বললাম না তেমন, আমি শুধু বললাম তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। তারপর সে আমার নাম্বার নিয়ে গেল, সে আমার সঙ্গে কথা বলবে। চমৎকার। আমরা এটা শুনবো, একটা বিরতি থেকে আসি, কারণ এটা অনেক ডিপে চলে যাচ্ছে, আমার শুনতেও ইচ্ছে করছে। একটা বিরতি থেকে এসে শুনছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। অলরেডি আড্ডা শুরু হয়ে গেছে। আপনারা যারা আমাদেরকে জয়েন করতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যারা ভাবছেন জয়েন করব অনেক দিন থেকে ভাবছেন, কিন্তু একটু লজ্জা লাগে, নিজের উপর বিশ্বাস রাখুন, লজ্জা একেবারে চলে যাবে। এখানে অনেক ফ্যামিলির মতো মানুষজন পেয়ে যাবেন, বন্ধুর মতো মানুষজন পেয়ে যাবেন। সো দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। হ্যাঁ আপু, বলছিলেন আপনার স্টুডেন্টের কথা। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে ও বোধহয় আমার সঙ্গে যোগাযোগ করবে। তো যখন দেখলাম যে না, সে যোগাযোগ করেনি আর, তখন আমি এক ধরনের মানে কি বলে প্রশান্তিও পাচ্ছিলাম আর কি। মানে হ্যাঁ, ঠিক হয়ে গেছে। না, আমি আসলে আমার কাছে যেটা মনে হয়, শিক্ষকের আসলে দায়িত্ব কতখানি, না অনেক তো অবশ্যই, কিন্তু আমি তো তার সারা জীবনের দায়িত্ব নিব। হ্যাঁ, অফকোর্স। একটা সময় সেও তার আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠবে, এটা হচ্ছে আমার চাওয়া। এবং আমি দেখলাম যে সে বোর্ড পরীক্ষায় গিয়েছে, যথারীতি কৃতকার্য হয়েছে। তখন আমি আমার কাছে মনে হলো যে ও যে আমার সঙ্গে যোগাযোগ করেনি, এটা ওর জন্য ভালো হয়েছে। কিন্তু শিক্ষকের যেটা দরকার সেটা হচ্ছে
সে যদি আমার দিকে হাত বাড়ায় অবশ্যই আমাকে হাতটা বাড়াতে হবে, অফকোর্স অফকোর্স। এটাই আর কি আমার কাছে মনে হয়েছে। বাহ, চমৎকার। তারপরেও তার মধ্যে যে বিশ্বাসটা এসেছে এবং এই বিশ্বাস নিয়ে সে এগিয়ে গিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। ভেঙে পড়েনি একবার। এই যে আপনি টাচ করেছেন, তার সব মানে কি বলবো, ব্রেকডাউন হয় না, একেবারে সবগুলোই চলে এসেছে। ওটার পরে কিন্তু মানুষের সেকেন্ড কামিং হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড কামিংটা আমি লিটারেলি বলছি, আসলে সেকেন্ড কামিং হয় যে আমি এটা পারবো। আবার যাদের হয় না তাদের একটু টাইম লেগে যায়, তখন দেখা যায় খুব হ্যান্ডেল উইথ কেয়ার, যেটা আমরা বলি, ওভাবে আসলে হ্যান্ডেল করতে হয়। আপুর কাছে চলে আসি। আপু, এই যে নিজের উপর বিশ্বাস রাখো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি যখন থেকে বুঝতে শিখেছেন, যখন থেকে, আমি কলেজ লাইফ থেকেই ধরি, পড়াশোনা থেকেই ধরি, সো নিজের উপর কতটুকু বিশ্বাস ছিল তখন থেকে এখন পর্যন্ত? হ্যাঁ, এটা আসলে কি আমার কাছে মনে হয় যে নিজের উপর আপনার বিশ্বাসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার চারপাশের মানুষগুলোর উপর। আপু যেটা বলতেছিলেন যে উনি একজন স্টুডেন্টকে হ্যান্ডেল করেছেন, তার প্যারেন্টস এসে কমপ্লেইন করেছে শি ইজ নট কনফিডেন্ট এনাফ, অথবা রেজাল্ট খারাপ করছে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন আই ব্রট আপ ইনটু জয়েন্ট ফ্যামিলি। সো ওইখানে যেটা হয় যে ধরেন আপনার ছোট ছোট অনেক জিনিসও অনেকে প্রেইজ করে। সো আপনি যখন অনেক বেশি প্রেইজের মাধ্যমে বড় হবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। ফর এক্সাম্পল ধরেন আপনি শুরুতে বললেন আপু আপনার হাসি সুন্দর, আই নো আই এম নট দ্যাট গুড অ্যাট, বাট তারপর এই যে আপনি যে বলেছেন আমাকে, এইটা কিন্তু আমার কনফিডেন্স লেভেল আমাকে একটু বাড়িয়ে দিল। সো এই যে আমরা অল্প অল্প করে যদি কাউকে প্রেইজ করাটা শিখি, বা এই চর্চাটা থাকলে আপনার মধ্যে যত উইকনেসই থাকুক না কেন, ইউ ক্যান ওভারকাম এবং ইউ ক্যান মুভ অ্যাহেড। মানে পজিটিভ কমেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য, তাই না? এই যে আপনি যে কথাটা বলছেন, পজিটিভলি যদি কেউ আপনাকে বলে, ছোটবেলা থেকেই যেটা বলছেন একটু একটু করে প্রেস পাওয়া, তাই না? এটা অনেক ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সেটাই আমি আর কি বলছিলাম। ধরেন এই জায়গাগুলোই হাইলাইট করে, সেটা আপনার হোক পার্সোনাল লাইফ বলেন, আপনি আপনার কর্মজীবন বলেন, যে কোনো জায়গাতেই হচ্ছে আপনি যদি কেউ যদি আপনার ছোট ছোট হোক কিংবা বড় হোক, ধরেন আপনার কোনো ইভেন্চুয়ালি আপনার কোনো স্ট্রেংথই নাই, বাট সামওয়ান ইজ অ্যাপ্রিসিয়েটিং, মোটিভেটিং ইউ, ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, এবং এটা আসলে আপনাকে রেজাল্ট দিবেই টুডে অর টুমরো। আপনি কনফিডেন্ট ফিল করবেন এবং আপনি সামনে এগিয়ে যাবেন। এবং ঠিক যদি আমি ইনভার্স সিচুয়েশনটা বলি, যখন আপনি কাউকে প্রেস করার এই চর্চাটা রাখবেন না, সেই কিন্তু পিছিয়ে পড়ে। সো সোসাইটিতে আমরা যাদেরকে আসলে দেখি যে অনেকে পিছিয়ে আছে বা পিছিয়ে পড়েছে, দে আর নট। এই জন্য আসলে আমরাই দায়ী, আমরা তাদেরকে কখনো প্রেজ করিনি। একদম সত্যি, একদম মানে সঠিক একটা কথা বলেছেন আপনি। সো এই কথাটা নিয়েই আমি আপুর কাছে চলে যাচ্ছি। প্রভাতী আপু, আপনার কি মনে হয় আপু যেটা বললো, এটা কি একদম ঠিকঠাক কিনা? এটা আপনি বিশ্বাস করেন কিনা? এই যে মোটিভেট করা, একটু করে সুনাম করা, হ্যাঁ, অল্প কাজেও তাকে খুব সুন্দর করে প্রেস করা, যে হ্যাঁ তুমি তো খুব ভালো করেছো, এই একটা কথা মানুষের বিশ্বাস কি বাড়িয়ে দেয় কিনা? আপু যেটা বললেন এটা আসলে একদমই মানে কি বলে 100% সঠিক কথা। কারণ হচ্ছে যে আমরা নর্মালি কারো প্রশংসা করতে খুব কার্পণ্য বোধ করি, আমার কাছে যেটা মনে হয়। আমরা এটা মনে হয় করতেই চাই না। হ্যাঁ, মনে হয় অনেক টাকা চলে যায় প্রশংসা করার সময়। প্রশংসা করা, তুমি ভালো করছো, এই কথাটা কেন যেন আমাদের মুখ দিয়ে বের হতে চায় না। এটা হয় মাঝে মধ্যে এরকম মনে মনে, হ্যাঁ, মনের কথা এরকম বলে, ও অনেক ভালো করছে, থাক বলার দরকার, কি বলবো না। ঠিক এরকমই। তো এরকমই তো আমি আমার ছেলের একটা ছোট্ট এক্সাম্পল দিই আপুর কথার সূত্র ধরে। আমার ছেলেটা ভালো ড্রয়িং করতে পারে মাশাআল্লাহ। তো হ্যাঁ, চারুকলাতে দিয়েছিলাম আমি ড্রয়িং করবার জন্য, তখন ও নার্সারিতে পড়ে। তো চারুকলার ভিতরে ওখানে বাচ্চাদের আর্ট শেখানো হয়। তো ওখানে যখন ও আর্ট করছিল, ব্যানানা এঁকেছে, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক কেন? ওখানে তখন ওই সময় মোস্তফা মনোয়ার স্যার, যিনি বিটিভিতে প্রোগ্রাম করেন একটা বাচ্চাদের নিয়ে, উনি ছিলেন। তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা গ্রিন কেন? কাঁচা। ইয়েলো কেন? পাকা। ব্ল্যাক কেন? পচে গেলে বাসায় কলাটা কালো হয়ে যায়। আমরা হলে হয়তো বলতাম কালো কেন করেছো, কি কারণে করেছো, কালো কখনো কলা হয় কিনা। বাট উনি এত সুন্দর করে ওকে বললেন যে আসলেও তো কলাটা মানে যখন পচে যায় বাসায়, তখন তো এটা কালোই হয়ে যায়। বাট এই যে অ্যাপ্রিসিয়েট করা, এটা কিন্তু আমরা নর্মালি বাচ্চাদের করি না।
ও তখন থেকে ওইটার সূত্র ধরে দেখা গেল নেক্সট ডে একটা নৌকা আঁকলো উপরে, যে আমরা নৌকার মানে মূল বাংলাতে ছই বলে, ওটা তো অনেক কালার মানে হয়। তো ও কখনো যাওয়ার সময় দেখেছিল যে নৌকার ওইটা ফুটো হয়ে গেছে, পলিব্যাগ দিয়েছে একটু আকাশি আকাশি কালারের, তো ওইটা দিয়ে এঁকেছিল। তো ওটা জিজ্ঞেস করলো কেন তুমি এই কালার করেছো, ওটা একটা আর্ট কম্পিটিশনে। তখন ওইটাকেও কিন্তু ওকে খুব করা হলো যে না এটা আসলে এটা তো আসলে খুব ক্রিয়েটিভ একটা ব্যাপার, বাট আমরা কিন্তু বাসায় হলে কি করতাম, এটা কেন করেছো, পারফেক্ট তো নৌকার ওই জিনিসটা হয়নি। এই যে ছোট ছোট করে যে বাচ্চাদেরকে করা, উৎসাহ দেয়া, তো এখান থেকে তো আস্তে আস্তে আসলে একসময় বড় হলে সেটাকে খুব কনফিডেন্টলি কাজে লাগে। বাট আমরা তো আসলে সেটা সত্যি কথা যেটা আমরা করতে চাই না, ইভেন আমিও হয়তো ঘরে করি না, অথবা মানে এইটা আপনার কাছে নরমাল মনে হয়, হ্যাঁ এটা অ্যাপ্রিশিয়েট করার কি আছে, ঠিক আছে হ্যাঁ বাবা ভালো হয়েছে, ভালো হয়েছে, বাট ওটাকে যদি আরো কনফিডেন্টলি বলা যায় যে না খুব সুন্দর হয়েছে, এবং ওটা নিয়ে যদি তার সাথে একটু কথা বলা যায়, তাই না? এই যেমন টিচাররা দেখেন জিজ্ঞেস করছে, কিন্তু ফ্যামিলিতে যখন কাজটা হচ্ছে তখন এইটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে না যে আচ্ছা বলো তো আমি একটু শিখতে চাই, জানতে চাই যে এটা কিভাবে করেছো, এই কালারটা কেন ইউজ করেছো, তাই না? একটু ভেবে দেখেন, আমরা কিন্তু এরকম করি না। আমরা এত ব্যস্ত থাকি, তখন চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা ওর টাস্ক, ও করেছে রাইট, অ্যাট লিস্ট করেছে, এটাই চিন্তা করি শুধু। কিভাবে কি করেছে, মানে কোন কালারটা কেন ইউজ করছে, এটা কিন্তু এভাবে জিজ্ঞেস করি না। একটু জিজ্ঞেস করলে কনফিডেন্সটা আরো বেশি বাড়িয়ে দেয়, তাই না? অবশ্যই। জুমে তো অলরেডি আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আজকে আমি জানি সবার উপরে বিশ্বাস আছে, বিশ্বাস না থাকলে আসলে এত দূর পর্যন্ত আসা যায় না। সবার সাথে আড্ডা হবে, একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। তার আগে বলে দিই রাশিদা আপু, আপনার ওড়নাটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। আসছি এক্ষুনি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে এবং জুমে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আমি একটু জুমে চলে যাই আগে। রাশিদা আপু, জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে বৃষ্টি স্নাত শুভ সকাল। শুভ সকাল। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা কি বেড়েছে? না, ঠান্ডা নাইস ওয়েদার, ভালো লাগছে। বাহ বা আপনার ওয়েদারটা দেখে আমারই লোভ লাগছে, কারণ আমাদের এখানে এমন গরম। এই ভয়ে আমি বাংলাদেশে যেতে চাই না, একটু গরমের ভয়ে। বাংলাদেশে শীতকালে আসবেন, বুঝছেন, তখন তাও ঠিক মানে ভালো লাগবে। সো আপনার তো আমি জানি নিজের উপরে বিশ্বাস আসলে অনেক, নিজের উপরে বিশ্বাস অনেক না হলে এত সুন্দর করে যেসব কাজগুলো আপনি করেন এত সুন্দর করে করতে পারতেন না। সো একটু শুনি নিজের উপরে কত বিশ্বাস আপনার। জি, আপনাকে একটু ধন্যবাদ, যেমন ওনারটা সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আসলে নিজের উপরে বিশ্বাস ঠিকই আছে, কিন্তু একটা সময় গিয়েছিল যে যখন আসলে আমি নিজেও একটু ম্যাচিউর হইনি, বাচ্চারা ছোট ছিল, আসলে এই কথাগুলো শুনে রিয়েলাইজ করছিলাম যে আমার ছেলেটাকে আমি সেইভাবে উৎসাহিত করতে পারিনি, সেভাবে গ্রোন আপ করতে পারিনি। তখন আমি নিজে এত সচেতন ছিলাম না। আমি 19 বছরের মা হয়েছি। সো নাও আমি এভরিথিং, এই যে বললেন যে প্রশংসা করে না, কিন্তু আমি সবাইকে একদম মন খুলে প্রশংসা করি, সবাইকে আপন করে নেই, আর নিজের প্রতি আত্মবিশ্বাস এখনো আমার। বলেন। হ্যাঁ, নিজের প্রতি এখনো আমার প্রচুর আত্মবিশ্বাস যে আগামীতে কি করব আমি এখন বলতে চাই না, কিন্তু নেক্সাসে জয়েন করার পরে আরো তিনটা জিনিস আমি মাথায় রেখেছি। এই তিনটা জিনিস আমি আমার এই জীবন থেকে শুরু করে এই তিনটা আবার ফুলফিল করবো, দেন আমি নেক্সাসে প্রকাশ করব। আত্মবিশ্বাস এখন অনেক আছে, অবশ্যই। এবং আরেকটা জিনিস হলো যে আমার মেয়েটা যখন 3.5 বছর নাচে দিয়েছিলাম, তখন মেয়েটাকে আমি খুব ভালোভাবে কনফিডেন্স ওর ভিতরে ঢুকে দিয়েছি। ও তখন থেকে, ওর 5 হয়নি, তার আগেই ও স্টেজে বা চ্যানেল আইতে যখন প্রোগ্রাম করতো, ওই স্টেজ থেকে নেমে এসে বলে দিতে পারতো যে কোনো প্রতিযোগিতা যে কোন পজিশনে যাবে। তখন মানে 5 হয়নি, তখনই বলে দিত যে কথা ঠিক মতো বলতে পারতো, এটা ঠিকই বলতো, তার পজিশন কোনটা থাকবে, তার থেকে ভালো করেছে, তার সে কোন পজিশন থাকবে। তো এই কনফিডেন্সের সাথে সাথে মেয়ে স্টিল এখনো কনফিডেন্স। তারপরেও সেদিন বলতেছিল
ডাক্তার হওয়ার পরে সে প্রায় আক্ষেপ করে বলে যে আমি অত সুন্দর না, আমি অত সুন্দর না। পরে সেদিন তাকে আমি একটু কাউন্সিলিং করেছি, বসিয়ে যে বসো, আয়নার সামনে বসো, তুমি নিজেকে বলো আমি খুব সুন্দর, আমি খুব সুন্দর, দেখবা যে তোমার ভালো লাগবে। সুন্দরটা হলো ভালো লাগার বিষয়। খুব শার্প হলে বা গায়ের রং হলেই কেউ সুন্দর হয় না। তোমার কনফিডেন্স থাকতে হবে যে আমি কোথাও গেলে হ্যাঁ আমাকে ভালো লাগছে, সবাই আমাকে ভালো বলবে, দ্যাটস এনাফ। তো আলহামদুলিল্লাহ এটা ওর এখন কনফিডেন্স হয়েছে। কোনো কিছু করতে গেলে ওর আগে নার্ভাস হতো, এখন ও যে কোনো কিছু করতে গেলে বা চাইতে গেলে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো। সো এটা আমার খুব ভালো লাগে মেয়েদের জন্য, বিশেষ করে নারীদের জন্য যারা ঘরে থাকে, ওদের হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য অত্যাধিক দরকারি কনফিডেন্সটা ছেলেদের ভিতরে দেওয়া, হাজবেন্ডকে একদম সত্যি উৎসাহিত কথা। করা, তুমি পারবে। একদম ওয়াইফ একদম। যদি এইভাবে তাকে উৎসাহিত করে সাথে থাকে, সেই পুরুষ এগিয়ে যাবেই যাবে। অবশ্যই। Okay, থ্যাংক ইউ আপা। তন্দ্রা আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা আপু। শুভ আচ্ছা, সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। আচ্ছা, আপনি বলেন যে এই যে নিজের উপর বিশ্বাস রাখা কতটা ইম্পর্টেন্ট? আপু এটা তো আসলে আনোয়ারা আপুকে প্রথমে ধন্যবাদ জানাই, যে আনোয়ারা আপু, তারপরে আরো যে দুটো আছে, খুব ভালো লাগছে কথা শুনছিলাম। আর নিজের উপরে নিজেকে তো বিশ্বাস রাখতেই হবে 100 ভাগ, কারণ ছোটবেলা থেকেই আপনার আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠাটা এই শিক্ষকদেরও কিন্তু একটা দায়িত্ব। আমরা অনেক সময় অনেক বাচ্চাকে বলি যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এটা আসলে বলাই উচিত না। আপু আমাদের কি বলা উচিত, যে বাবা তুমি এইটুকু আজকে করেছো সুন্দর হয়েছে, আগামী দিনে আশা করছি তুমি আরো ভালো করবে। তা আমাদের, আমিও শিশুদের সাথে কাজ করি, আমাদের কিছু সমস্যা আছে আপু। আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যে মানে আত্মবিশ্বাসী হওয়ার জন্য যে চারপাশ থেকে বাবা মা শিক্ষক প্রতিবেশী বন্ধু যে কথাগুলো বলা উচিত, সেটা আসলে আমরা ইদানিং এসে বলছি, অনেক ট্রেনিং পাই আমরা, এটা সত্যি কিন্তু কথা। আমি ছোটবেলায় আমাদের সময় কেউ বলেনি। আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আপু বয়স বাড়ার সাথে সাথে অনেক আত্মবিশ্বাসী হয়েছি, বাহ। এবং আত্মবিশ্বাসের সাথে সাথে কঠোর পরিশ্রমও করি আপু। আর স্রষ্টার উপরে যে ভক্তি, ভয়, বিশ্বাস, এটাও থাকতে হবে। তো তিনটা জিনিস যদি মানুষের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে সমাজে সামনের দিকে আগাতে যেয়ে তার আর কোনো সমস্যা হবে না। আত্মবিশ্বাসী হওয়াটা আপু খুবই প্রয়োজন। অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শানু আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন, আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু বলেন, আপনার নিজের উপর কতটুকু বিশ্বাস আছে, কতটুকু বিশ্বাস রাখেন, ভরসা রাখেন নিজের উপর? অনেক অনেক অনেক, কারণ আমি যেই কাজ মনে হয় পারবো না, আমি সেইটাও মনে করি যে আমি পারবো, আমার দ্বারা হবে, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমাকে করতেই হবে, এরকম আমি মানে প্রচুর চেষ্টা করি। মানে কিভাবে রাস্তা চেঞ্জ করি প্রয়োজন বোধে, যে এইভাবে যদি হয় না হয় তাহলে ওইভাবে, ওইভাবে না হলে ওইভাবে, মানে রাস্তা চেঞ্জ করে হলেও আমাকে করতেই হবে সেই কাজটা, এরকম একটা মানে থাকে আমার আমার ভিতরে। মানে কিছু পা দিতে আমি একদম পছন্দ করি না, সামনের দিকে আগায় যেতেই পছন্দ করি। মানে কিভাবে কাজটা মানে সম্পূর্ণ করা যায়, সুসম্পন্ন করা যায়, অন্যরা যেটা পারতেছে না সেটা যাতে আমি সাকসেসফুল করতে পারি এবং করতে পারি, ওই বিশ্বাস মানে সবসময় আমার নিজের উপরে একটা ভরসা, বিশ্বাস সবসময় থাকে আমার। সবসময় চিন্তা করি যে আমাকে দিয়ে হবে, আমি চেষ্টা করলেই পারবো, এইটাই থাকে সবসময়। থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি একটু মিউট করে ফেলেন। হ্যাঁ সোনিয়া আপা, এই যে শানু আপা একটা কথা বললেন না, যে কোনো কাজ যদি ওনার মনে হয় যে পারবে, সেটা উনি করেই ছাড়বে, বা পারবে দরকার হলে রাস্তা চেঞ্জ করবে, মানে টেকনিক চেঞ্জ করবে। এই কথাটা আমার ভালো লেগেছে। আপনার টেকনিকটা কি বলেন যখন আপনি মনে করেন যে কাজটা কঠিন? আমি জানি আপনার উপর বিশ্বাস আপনার নিজের আছে, এই কারণে এটা আর জিজ্ঞেস করছি না, কিন্তু যখন আপনি ভাবেন যে কাজটা কঠিন আছে বাট আমি পারবো, একটু টেকনিক চেঞ্জ করতে হবে, তখন কি নতুন কিছু অ্যাপ্লাই করেন কিনা? শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। আজকে আমাদের বন্ধু, জুমের বন্ধু আনোয়ারা প্রভাতী আপু এখানে আছে, আপুকে দেখে অনেক ভালো লাগছে। যাই হোক,
আমি সব সময় জানেন আপনারা, অনেক আগে থেকে আপনাদের সাথে আমি জড়িত। আমার আত্মবিশ্বাসটা বরাবরই একটু বেশি। বাহ, চমৎকার। আর যত কঠিন কাজই হোক না কেন সেটা আমি চ্যালেঞ্জ নেই, সেটা যেভাবে হোক না কেন করি। আমি কোনোদিনই মানে মনে হয় যে এই কাজটা কঠিন, এখান থেকে আমি পিছপা হয়ে যাবো, আমি পারবো না, এটা আমি কখনোই করি না। আমি তো মানুষ, হ্যাঁ, সৃষ্টির সেরা জীব, আমার দ্বারা হবে না এটা কেন? আমার মনে হয় যে আমার দ্বারা সবই হবে। একটা সময় না আমি যে মাস্টার্স কমপ্লিট করলেও আমি টোটালি ইংলিশ বলতে পারতাম না। একটা সময় আমার হাজবেন্ড আমাকে নিয়ে অনেক গসিপ করতো। এখন আমি মাঝে মাঝে ওর সাথে ইংলিশে টকিং করি, হলো ও তো বাইরে থাকে, ও বলে তুমি এত ভালো ইংলিশ কোথা থেকে শিখলা বলো তো? আমি মাঝে মাঝে বলি তুমি তো আমার নিয়ে গসিপ করতা, তাহলে এই কারণে কাজটা আমি করে দেখাইলাম আর কি। বলছে না করো না, কোনো আছে, ম্যাজিকটা কি বলো। তারপরে আমি একটা ইংলিশ কোর্স করি, সেটা হলো অনলাইনে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমি এই কাজ ছাড়াও আমার কাছে মনে হয় যে কেউ আমাকে নিয়ে মানে গসিপ করবে, মজা করবে, সেটা আমি কখনোই, সেটা আমি চুপচাপে হলেও সেটা আমি করিয়ে দেখে দিবে যে কেন আমি পারবো না, কেন আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব। আমাকে সবসময় বলতো যে আইলস করো, তোমার দ্বারা হবে না তাই তুমি করো না। আমার কাছে মনে হয় যে কেন হবে না, আমি অবশ্যই পারবো। তা এই কারণে আসলে আমি যেখান থেকে যেই কাজ যত কঠিন হোক না কেন আমি করি, আমি করিয়ে দেখাই দিই। বাহ, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সোনিয়া আপা। আরও আপারা আছেন, নেলি আপা আছেন, রেবেকা আপা আছেন, মিষ্টি আপা আছেন। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা জমে গেছে অলরেডি, অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আমি জুমে আবারও যাব, তবে আগে একটু স্টুডিওর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা, আমরা তো কথা বলছি আসলে আমাদের বিশ্বাস নিয়ে। হ্যাঁ, আমাদের লাইফে এমন এমন ঘটনা আছে যেখানে একটু হলেও হতাশ হয়ে গেছি নিজের ব্যাপারে, নিজে মানে এই যে করতে পারবো কি না, হ্যাঁ, ভেঙে পড়েছি কিন্তু আবার উঠেছি। ধরেন এই যে বলে না হৃদয় ভেঙে গেলে আর জোড়া লাগে না, হ্যাঁ জোড়া হয়তো লাগে কিন্তু একটা দাগ তো পড়ে, তাই না? হয়তো সময়ের সাথে সাথে ওই দাগটা মুছে যায় বা হালকা হয়ে যায়। সো আমি আপনাদের কাছ থেকে এরকম গল্প শুনতে চাই, যদি এরকম কোনো ঘটনা থাকে। আগে আপু আপনার কাছে যাই, এরকম কোনো ঘটনা আছে কিনা? অবশ্যই আছে, একটু মনে করে বলেন। আমাদের আসলে এমন ঘটনা তো প্রচুর প্রচুর। হ্যাঁ, একটা মানুষ যতদিন বাঁচবে ততদিন তার এরকম ঘটনা থাকবে, চলতেই থাকবে এবং যত ঘটবে মানুষটা তত বেশি শানিত হবে, অভিজ্ঞতা হবে। একদম। এখন কথা হচ্ছে যে আমি আসলে ঘটনাগুলো থেকে কি শিখছি, আমি কি ভেঙে পড়ছি নাকি আমি নতুন দমে আবার চলা শুরু করতে পারছি? হ্যাঁ, আসলে মানুষের জীবন তো আসলে অভিজ্ঞতারই সমষ্টি, তাই না? তো যখন আমরা এরকম কোনো ঘটনা ফেস করি, হ্যাঁ, সেখান থেকে শিখে উদ্ভূত পরিস্থিতিতে আবার নতুন কৌশল অবলম্বন করি, এরকম হয়। তো আমি আমার ব্যক্তিগত মানে ক্ষেত্রে যদি বলি, যখন আমি প্রথম মা হয়েছি সে অভিজ্ঞতা, আমার ছেলে হওয়ার পরে আমার মনে হচ্ছিল আমার দুনিয়া মানে হচ্ছে দিন রাত মোটামুটি, মানে আমি হিসেব করতে পারছি না আসলে কয় ঘন্টায় দিন আর কয় ঘন্টায় রাত, এরকম প্রায় একটা মাস হচ্ছে ঘোরের মধ্যে যায়, এরকমই হয়। এবং মোটামুটি মায়েরা সবাই জানে যে প্রথম বাচ্চা মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, কিন্তু আপনি ঠিক জানবেন না যে বাচ্চার জন্য আপনার কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এবং ওই সময় হয় কি, মায়েদের ঘুমের ঘাটতি হয়, মায়েরা হচ্ছে আপনার নিজেকে ভুলে বাচ্চাকে এত বেশি সময় দেয় এবং সেই অনুযায়ী যদি আউটপুটটা আবার না পায় তখন হচ্ছে অনেকটা ভেঙে পড়ে। তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে। আমার ছেলেটা অসুস্থ হলে দেখা যেত যে হঠাৎ করে ওর অসুস্থতা, আমি স্যান্ডেল রেখে খালি পায়ে দৌড়াই হয়তো হসপিটালে নিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু যখন আমার সেকেন্ড বেবিটা হয় তখন না আমার অনেক সাহস, এবং আমি যেহেতু চাকরিজীবী, আমি বাসার যে গৃহকর্মী, এমনও হয়েছে যে গৃহকর্মীর উপরে ভরসা করে বাচ্চাকে আমি রেখে চলে গিয়েছি সেকেন্ড বেবি। হ্যাঁ, সেকেন্ড বেবির সময়। তো আসলে ওই প্রথম যে অভিজ্ঞতা, এটা থেকে কিন্তু ভয় কেটে যায় মানুষের।
ভয় কেটে গেলে সে হচ্ছে সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আবার সেকেন্ড বার হচ্ছে একই পথে হাঁটলেও সে সচেতন থাকে, সে জানে যে এই জিনিসটা আমার হয়েছে, এখানে আর ভয় পাওয়ার আমার কিছু নেই। আমি নতুন কৌশল অবলম্বন করে বা অনেকটা হচ্ছে আস্থা চলে আসে নিজের উপরে। এই আস্থার জায়গা থেকেই হচ্ছে আমরা নতুন নতুন অভিজ্ঞতার ভিতরে যাই, ওই যে বিশ্বাসটা বিশ্বাসটা চলে আসে। তো আসলে জীবনটা তো এরকমই, একদম একদম প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদের জীবনকে ঋদ্ধ করে। এখানে আমার মনে হয় যার যত অভিজ্ঞতা সে তত বেশি পারফেক্ট। এটা স্ক্র্যাচ হিসেবে না দেখে আমার মনে হয় এটাকে আপনি সৌন্দর্য হিসেবে দেখতে পারেন। হ্যাঁ, এটা তো অবশ্যই। যেমন আমি নিজেই বলি, মানে অভিজ্ঞতা হচ্ছে একদম ফাইন ওয়াইনের মতো। হ্যাঁ, ঠিক আছে। বয়সের সাথে সাথে যেমন অভিজ্ঞতার একটা সৌন্দর্য আছে, তেমনই মানে এই ব্যাপারটা আসলে ওরকম, তাই না? আপনি আপনার অভিজ্ঞতা থেকেই কিন্তু কনফিডেন্স পাচ্ছেন, আপনার নিজের প্রতি এই যে বিশ্বাসটা আসছে ওটা কিন্তু অভিজ্ঞতা থেকেই আসছে, তাই না? থ্যাংক ইউ আপু, খুব সুন্দর বলেছেন। আপু আপনার কাছে আসি, আপনারও নিশ্চয়ই এরকম ঘটনা আছে, একটু শুনি। হ্যাঁ অবশ্যই, আপুর সাথে যদি অ্যাড করি, আসলে আমার যখন প্রথম বেবি হয় আমার কাছেও তখন মানে আমি যখন অফিস থেকে আসলে ম্যাটারনিটি লিভ নেই, আমার কাছে মনে হয়েছে 6 মাসে ম্যাটারনিটি লিভ দিয়ে আমি কি করব, মানে নাথিং টু ডু উইথ মানে আমার। এবং আমি ইভেনচুয়ালি আমার সুপিরিয়রকে এটাও বলে গিয়েছি যে আই উইল নট কন্টিনিউ 6 মান্থ, আমি হয়তো 1 মাস পরও ফেরত চলে আসতে পারি, বিকজ 6 মাসে আমি কি করব, এটা তো ইম্পসিবল। এক্স্যাক্টলি। বাট হোয়েন আই বিকাম আ মাদার, তখন আসলে সিনারিওটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আমার। তখন ধীরে ধীরে আই রিয়েলাইজ যে আসলে আমি কিভাবে অফিস ফেরত যাব, তখন ঠিক ইনভার্স হয়ে গেছে, মানে আমার বাচ্চাকে রেখে আমি কিভাবে, তখন টেনশন হচ্ছে, টেনশনটা অন্যরকম তখন। এবং আমার কাছে তখন মনে হতো আচ্ছা আমার তো আর কিছুদিন পরে অফিস চলে যা, ওকে কিভাবে আমি ম্যানেজ করব, ওকে কি রাখবে, মানে এত বেশি টেনশনে পড়ে গেলাম আমি। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার মা কিন্তু চাকরিজীবী ছিলেন এবং আমরা আমার নানুর কাছে বড় হয়েছি। সো নানু, খালা, মামা, আমাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি পরম্পরা, এক্স্যাক্টলি। এবং প্রত্যেকের আদরে বড় হওয়া বাচ্চা আমরা। বাবা মা যত না বেশি আদর করতো তত বেশি হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা, আমার ধরেন মানে আমাদের সময় কিন্তু এটা ছিল, তাই না? জি, মানে আশপাশের মানুষজন বেশি আদর, বেশি আদর। এবং এরা কেন বেশি আদর করতো, বিকজ তারা ভাবতো আহারে বাচ্চাগুলা মা বাবা মার আদর পায় না, সারাদিন বাবা মা বাইরে থাকে, সন্ধ্যার পর আসে। সো সবাই দেখা যেত রিলেটিভরা সবাই অনেক বেশি আদর করতো কম্পারেটিভলি। সো ওই সময়টা মানে আমার তখন প্রত্যেকবার আমি আমার হাজব্যান্ডকে বলতাম প্লিজ তোমার মাকে তুমি অনেক বেশি সময় দাও এবং রেসপেক্ট করো, এবং সেম গোজ ফর মি। আমার কাছে মনে হতো আল্লাহ আমার মা আমাদেরকে কিভাবে বড় করছে, মানে আমার বাচ্চা রেখে আমি কিভাবে অফিসে ব্যাক করবো, এটা আমার কাছে। এবং ওই সময়টা আসলে আমরা পার করে এসেছি। কিভাবে পার করে এসেছি, বিকজ হচ্ছে এই যে ফ্যামিলি সাপোর্ট, যেটা বললাম যে আপনি সেলফ কনফিডেন্স ততক্ষণ পাবেন না যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে সাপোর্ট দিবে না, কেউ আপনাকে গাইডেন্স দিবে না, থেকে খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এবং অ্যাট দ্য সেম টাইম এই সাপোর্টটা কিন্তু আপনার শুধুমাত্র হচ্ছে ফ্যামিলিগতভাবে দরকার এটাও না, কিন্তু এটা কিন্তু আসলে আপনার কর্মজীবনেও দরকার। ধরেন মায়েদের যেটা হয়, ধরেন আপনি যখন অফিসে ফেরত যাবেন আপনি কিন্তু একদম গিয়ে কাজে বসে গেলেন, এটা কিন্তু হয় না, বাচ্চার টেনশনটা থাকে। তো এই যে আপনার কলিগরা দে আর কোঅপারেটিং ইউ, আপনাকে একটু আর্লি লিভ, একটু কাজে হেল্প করে দেওয়া, এই যে কোঅপারেশন, এই যে সাপোর্ট, এটা কিন্তু আসলে বিগ রোল প্লে করে টু মুভ অ্যাহেড। একদম, থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে আসি, শুনি। আপুদের সূত্র ধরেই বলি, ফার্স্ট মায়ের যে গল্পটা সবার একই রকমই মেবি থাকে। তো আমার মা যেটা বলতেন, তোমার বেবি হলে তো তুমি ঘুমায়েই থাকবো, ওকে কে দেখবে, মানে আমি এতই ঘুম কাতুরে ছিলাম। আম্মা মাঝে মাঝে ভয়ই পেত যে হয়তো আম্মা বেশি এটাই ভয় পেত, হয়তো আমার পিঠের নিচে হাতের নিচে ও পড়ে থাকবে। এরকম তো ঘটনা আছে, ঘটেছে অলরেডি, অনেকের সাথে ঘটেছে। হ্যাঁ, তো আম্মা এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করতো। দেখা যেত মাঝরাতে আম্মা আমাকে ফোন দিত যে বাচ্চা তুমি ঠিক আছো, আবির ঠিক আছে। হ্যাঁ, তো তখন না বুঝতাম না, আমি ভাবতাম কি হয়তো আম্মা এমনি আমাকে ফোন দেয় যে আমি আসলে ঠিক আছে কিনা। পরে আম্মা নিজে একদিন বললো যে কেন ফোন দেই, আসলে আবির কি তোমার পিঠের নিচে পড়ে গেছে কিনা বা ওর উপরে তুমি হাত দিয়ে ফেলছো কিনা, মানে এতই ঘুম কাতুরে ছিলাম। তো দেখেন সেই জিনিসটা আমার আস্তে আস্তে এমনভাবে চেঞ্জ হয়েছে যে আমি সারা রাত জেগে থাকতাম। আমার বেবিটা ও সারা রাত ঘুমাতো না, ফজরের আজান দিলে ঘুমাতো। এটা 18 মাস পর্যন্ত এটা করেছে কন্টিনিউ। তো যাই হোক, সেটা তো এটা গেল একটা। আরেকটা যেটা হচ্ছে, আজকে যে আমি এখানে এসেছি স্টুডিওতে, আমার গতকালকে রাতের গল্পটা একটু বলি। আমি যখন এখানে একেবারে ফাইনালি কনফার্ম করে দিয়েছি আমি আসছি, একটা ফাইনাল রিমাইন্ডার তো আমাদের কাছে যায়, ঠিক
20 মিনিটস পরে আমার ফোন আসলো, আমার সেজো বোনের ডেলিভারি ডেট 29, বাট গতকালকেই আনফর্চুনেটলি হয়ে যায়। আর্লি পেইন মানে বেবির মুভমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, জাস্ট চেক আপে গিয়ে ইনস্ট্যান্ট মানে ডিসিশন যে রাত 10টায় ওর ওটি করতে হবে। তখন আমি কিন্তু এখানে ফাইনাল করে দিয়েছি, অলরেডি আমার কাছে একটা এখানকার ব্যানারও চলে গিয়েছে। আমি এখন কি করব আমি বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ একটু থেমে থেকে ভাবলাম না আমি পারবো, কালকে 4টা তো 6টা থেকে প্রোগ্রাম শুরু, একটু আগে যেতে হবে, পারবো। আমি সারা রাত কিন্তু হসপিটালে ছিলাম। আমার বোনের বড় বেবিটার বয়স মাত্র 2 বছর। আম্মা হচ্ছে গ্রামের বাড়িতে, যার কারণে প্রেশারটা আমার উপরে পড়েছে বেশি বড় বোনের। হ্যাঁ, তো যাই হোক বেবিকে নিয়ে এখানে আমার বাসায় আমি 2টোর সময় হসপিটালে দিয়ে বাসায় ব্যাক করি, দেন প্রিপারেশন নিয়ে এসছি যে ওই যে কালকে মাইন্ডকে সেট আপ করেছি যে না আমি পারবো। এই যে আত্মবিশ্বাসটা আমার উপরে ছিল যে না আমি পারবো, পারতে হবে। তা আলহামদুলিল্লাহ পেরেছি, যথাসময়ে আসতেও পেরেছি আপনাদের মাঝে। জুমের বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, অলরেডি সোনিয়া আপু আমাকে বলেছে তার জুমের বন্ধু একজন এখানে আছে। আসলে আমি সোনিয়া আপুর কারণেই কিন্তু আমি জুমে জয়েন হই আপনাদের। সোনিয়া আপু বলেছিল যে তুমি এখানে জয়েন হও, ভালো লাগবে। থাকে না আমাদের পারিবারিক অনেক ডিপ্রেশন, অনেক কিছু থাকে। তো আসলে আমি জুমে জয়েন হওয়ার পরে যে এতগুলো বন্ধু সবাইকে পেয়েছি, বাহ, সেখান থেকে দেখেন আমি আজকে এখানেও এসেছি। জাকি আপু নিজে আমাকে ফোন করেছেন যে আপনি আসেন, অমুক দিনে এসেছি। এবং দেখা যায় যে রাশিদা আপু আছেন এখানে, আমরা কিন্তু রাত 2টা-3টা পর্যন্ত অনেক সময় গল্প করি, কবিতা লেখে রাশিদা আপু, সেগুলো পড়ি, খুব ভালো লাগে। এত সুন্দর কবিতা লেখে রাশিদা আপু, মানে চমৎকার। বাহ, চমৎকার চমৎকার। আমরা আরো আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়, সরাসরি চলে যাব জুমে। মিষ্টি আপু, মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? আমরা সব শুনেছি, কিন্তু আপনারা কি কি আড্ডা দিয়েছেন না দেখেছি, শুনি নাই। আচ্ছা, হ্যাঁ মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ বলেন, নিজের উপর কতটুকু বিশ্বাস রাখেন? আচ্ছা, শুভ সন্ধ্যা। আপনাকে আজকে মুগ্ধ হয়ে দেখছি, মনে হচ্ছে একটা তরতাজা গোলাপ বসে আছে, তার সুবাস আমরা স্ক্রিনের বাইরে থেকেই পাচ্ছি। আল্লাহ, অসম্ভব সুন্দর লাগে। আল্লাহ, এভাবে কোনো মনে পুরুষও কোনো নারীকে বলেনি। আচ্ছা, সত্যি এখন হচ্ছে কনফিডেন্সের কথা আপু, নিজের উপর বিশ্বাস। নিজের উপর বিশ্বাস তো রাখতেই হবে। তবে আপু, হ্যাঁ সব সময়, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সব সময় আপু বিশ্বাস রাখতে পারি না, মাঝে মধ্যে ডিজার্টেড হয়েও পড়ে, আবার উঠে দাঁড়াই। সব সময় আমার একটু ভয়, আমার সাহস একটু কম। আর যেটাই কনফিডেন্ট থাকি সেটা 100% পারি, তবে সব সময় আমি কনফিডেন্ট থাকি না। তবে এখন বাচ্চাদের ক্ষেত্রে একটু শো করতে হয়, না তুমি পারবা, পারতেই হবে। তবে কনফিডেন্স ছাড়া আপু আমি দেখেছি সাকসেস আসে না। আমার যদি একটা ডেস্টিনেশন থাকে, সেখানে আমাকে কনফিডেন্স থাকতে হবে, মানে সাফিসিয়েন্ট এফোর্ট দিতে হবে, তাহলে পুরোটুক না আসলেও আসবে, কিছুটা রেজাল্ট আসবে, এটা আমি মনে করি। আর কনফিডেন্স একটা ভালো গুণ, এটা আমাদের সবার থাকা দরকার। তবে 100% আই এম অলওয়েজ নট ফুলফিল কনফিডেন্ট। এই তো, কনফিডেন্স থাকা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ আপা। ওকে আপু। হ্যাঁ, নেলি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আপনি কি মিষ্টি আপুর সাথে একমত কিনা? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি সেটাই চিন্তা করছিলাম, মিষ্টি আপুর সাথে আসলে আমি একমত। কারণ সবসময় আসলে কনফিডেন্স রাখা যায় না নিজের উপর। অনেক সময় দেখা যায় যে নিজে হয়তো খুব সহজ ব্যাপারটা, কিন্তু নিজে কনফিডেন্স হারিয়ে ফেলছি, হয়তো মনে হয় যে আমাকে দিয়ে হয়তো হবে না, তখন কিন্তু মনে হয় যে আজকে আমি দুর্বল, পারবো কিনা। তখন আসলে যদি চারপাশ থেকে একটু সাপোর্টটা পাই, তাহলে হয়তো মনে হয় হ্যাঁ উঠে দাঁড়াতে পারবো। আসলে আমিও কিন্তু খুব দুর্বল, আমার কনফিডেন্স লেভেল একটু কম, কিন্তু যদি সাহস পাই চারিদিকে, তাহলে হয়তো এগিয়ে যায়। অবশ্যই আপনাকে সাহস দেওয়ার জন্য এত বন্ধু আছে, সবাই সাহস দিবে আপনাকে। আমার অনেক ভালো বন্ধুরা। আনোয়ারা আপা, আপনাকে অভিনন্দন। বাহ বাহ, আপনার জন্য থ্যাংক ইউ আপা। রেবেকা আপা।
শুভ সন্ধ্যা নাদিয়া। শুভ সন্ধ্যা আপা, আপনার কি মনে হয় এই যে কনফিডেন্সটা আমাদের জন্য অনেকটুকু ইম্পর্টেন্ট কিনা, এবং আমরা যে এই যে আপু বলছিলেন বাচ্চা কাচ্চাদের কথা, তাদেরকেও এই যে আত্মবিশ্বাস দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা একটু শুনতে চাই। অবশ্যই মেয়েদের মানে আত্মবিশ্বাস থাকতে হবে। মেয়েদের আত্মবিশ্বাস না থাকলে আসলে চলা অনেক কঠিন। কারণ আমি একটা কথা বলি, আমি মনে করি একটা মেয়ে সংসারের অনেক কিছু, ছেলেরা কিন্তু অত কিছু খেয়াল করে না লাইটলি, আর মেয়েরা অনেক ডিপলি চিন্তা করে। আর আত্মবিশ্বাস জিনিসটা হচ্ছে কি নিজের থেকে, আমি একটা কাজ করব, হ্যাঁ ভুল হবেই, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হলে আমি শিখবো, আরেকবার ভুল হবে শিখবো, 3বারে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। একদম সেইখান থেকে বিশ্বাসটা বেশি আসে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবারের শিক্ষা একটা জিনিস থাকে যে প্রতিটা পরিবার থেকে শিখায়, যে আমার পরিবার যেমন আমাকে শিখাইছে যে কোন জায়গাতে তুমি রাস্তাটা তোমার সহজ সেখানে তুমি চলবা, যে জায়গা তোমার রাস্তা আঁকাবাঁকা সেই রাস্তায় তুমি যাবা না। সেই ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাসটা খুব বেশি হয়ে যায় তখনই যখন পরিবার মানে পারিবারিক সাপোর্টটা শিখায় কোন দিকে যেতে পারবা কোন দিকে যাবা না, তখন কিন্তু নিজে নিজেই সিদ্ধান্ত নেওয়া যায়। আমি যেমন আমার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত আমি আমি পছন্দের বিয়ে করেছি, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলবো যে আমি ভালো আছি। হ্যাঁ, এটা যেমন একটা আত্মবিশ্বাস নিয়ে করেছি। আমি জানি না আল্লাহ আমার ভাগ্য খারাপ কিছুও লিখতে পারতো। আমার বড় ছোট ছেলে, আমি ওদেরকেও আমার মতো করেই গড়ে তুলেছি। এখন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ডিসকাস করে যে মা এটা করব না বাবা এটা করব। তো আমি বলি তোমার কাছে কোনটা ভালো। তো আমার বাবা মা আমাকে ঠিক একই কোশ্চেনটা করতো। তো ওই ক্ষেত্রে আমি বলবো নিজের প্রতি সর্বপ্রথম আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি কোন কাজটা পারি কোন কাজটা, তবে পারতে হবে, আমার মনের জোর থাকতে হবে। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের ভিতরেই ভালো মন্দ থাকবে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছে, আমাদের তো বয়স কম হয় নাই নাদিয়া, এখান থেকে আমি যে কিছু কিছু মানুষ আছে তাদের মুখে একরকম আর পেছনে একরকম, এইসব মানুষগুলোকে আমি একদমই নেগলেক্ট করি। একদম মানে কি বলবো, এটাকে আমি আমার ভাষায় আমি বলি যে মেয়েরাই মেয়েদের শত্রু। এই জিনিসটা আমার মনে হয় যে খুব খারাপ একটা জিনিস। এটাকে শুধরানোর জন্য পারিবারিক কিছু শিক্ষা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এবং কাকে কি বলতে হয় অনেকে অনেক কিছু বোঝে না, এবং প্রত্যেকের লেভেল কিন্তু এক হয় না, এবং প্রত্যেকে সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারে না। এটা আমি তোমাকে যদি বলি যে নাদিয়া তুমি আজকে দেখতে পচা লাগতেছো, এটা কেমন লাগবে? আমি তোমাকে কেন বলবো এই কথাটা? এই কথাটা আমি তোমাকে তখন বলবো যখন কিভাবে বলতে পারি যে নাদিয়া আজকে তোমার শ্বাসটা একটু কেমন জানি হয়েছে। হ্যাঁ, তবে সুন্দর এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষের একটু হতে পারে। ডাইরেক্ট কোনো কিছু বলা মানুষকে, এটা আমি আসলে আমি ওভাবে কখনো বলিও না কাউকে। আর আমি খুব মানে কি বলবো, আমার শিক্ষাটা হচ্ছে অন্যরকম শিক্ষা। আমি মানুষকে সাথে চলি ভালোভাবে এবং আমার আত্মবিশ্বাস দিয়ে চলি যে মানুষটা ভালো, আমি তাকে ভালো জায়গায় রাখবো, আমি তাকে খারাপ জায়গায় নিব। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। রীতা পোদ্দার আপা। হ্যাঁ আপা, হ্যাঁ শুভ সন্ধ্যা নাদিয়া। শুভ সন্ধ্যা। আপনার শাড়ির কন্ট্রাস্টটা ভালো লাগছে, গ্রিন এবং হোয়াইট, দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ আপা বলেন, আপনার কাছ থেকেও শুনি, আপনার ভাবনাটাও শুনি। এই যে নিজের প্রতি বিশ্বাস রাখার যে ব্যাপারটা, এটা আপনার কাছে কতটুকু পজিটিভ এবং কতটুকু ইম্পর্টেন্ট আমি জানতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে। আর একটু আগে বলে নিই, আনোয়ার আপাকে অনেক অভিনন্দন এবং ভালোবাসা। খুব ভালো লাগছে আপনাকে দেখে এবং সুন্দরও লাগছে। আর আশা করছি নাদিয়ার যে সি ফিশ রেস্টুরেন্টটা খুব ভালো চলছে, তাই না? সি ফুড, হ্যাঁ সি ফুডের একটি রেস্টুরেন্ট। হ্যাঁ, জায়গা একদিন চলে যাব। হ্যাঁ অবশ্যই সবারই দাওয়াত আছে। অনেক দূর যাবো এক সময়। আর আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু একটা নারী তার কোনো সেক্টরই আসলে ভালো করতে পারে না। ছোট থেকেই শুরু হয়, ছাত্রী জীবন হোক, পরিবার, মা, বউ, মেয়ে, যেটাই হোক। আর যখন নাকি মা হয়ে যায় তখন তো দায়িত্বটা বেড়ে যায়, তখন ওই আবেগটা আর কাজ করে না, তখন আসলে দায়িত্বটাই বেশি কাজ করে। বাস্তবতা যাকে বলে। তো কনফিডেন্স তো থাকতে হবে বাচ্চাদের মানুষের মতো মানুষ করার জন্য, ভালো মানুষ যাকে বলে, সাদা মনের মানুষ।
এবং আমি মনে করি যে আমার বাচ্চারা যখন হেঁটে যাবে, মানুষ যেন বলে যে সমন্বয় স্বপ্নময় যাচ্ছে, এভাবে যেন আমি মানুষ করতে পারি, এভাবে আমি গাইড করি। আমার ব্যক্তিগত এখন নতুন জীবন হচ্ছে কি উদ্যোক্তা জীবন। আমি সবাইকে বলি আমার কাছে তুমি যাই নিবা, যদি ভালো না হয় আমাকে টাকা ফেরত তোমাকে অবশ্যই আমি দিব। খাওয়ার পরে যদি এটা তো কনফিডেন্টলি বলতে পারেন, তার মানে হচ্ছে আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন তা খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ আপা। তানিয়া আপা, হ্যাঁ তানিয়া আপা, আপনার ভাবনাটাও শুনতে চাই। সবাই তো বললো, আমি জানি সবার আসলে ভাবনাটা একদম মিলে যায়, সো আপনার কাছ থেকেও শুনতে চাই। আমি আজকে প্রথমে তোমার জন্য কয়েক লাইন গান শোনাতে চাই। আপনি গান শোনাবেন? ওয়াও, গান শোনান। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছে থেকেছি, বাজে কিনি কিনি রিনি রিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি। ধন্যবাদ ধন্যবাদ তানিয়া আপু, খুব ভালো লেগেছে। বাহ, আপনি আজকে হিট। থ্যাংক ইউ। আর আমার কথা হলো যে আজকের যে টপিক, আজকে যে যারা আছেন স্টুডিওতে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের খুবই পরিচিত বন্ধু আছে, তাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাকে তো সবাই যেভাবে বলছে সুন্দর, আর আমি তো গান গেয়েই বুঝিয়ে দিলাম। আর আমার কথা কি বলবো, যে আসলে সব আপুরা যে সুন্দর করে কথা বললো, আমি তাদের কথা মতোই বলতে চাই। আমার মনের কথাগুলা তারা বলেই দিল। আসলে এখানে অনেক বড় আপুরা আছেন আমাদের, আমরা প্রতিনিয়ত তাদের কাছে স্টুডিওতে যারা আসে ওখানে বসে কথা বলে, তাদের কথাগুলো আমরা শুনে আসলে আমরা নেক্সাসের এই প্রোগ্রামটা আমাদের জীবনে এমন একটা ব্লেসিং হয়ে আসছে যে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, আমাদেরকে ডেভেলপ করছি। এবং আমরা এখন বুঝতে শিখেছি করোনার পরে যে আসলে মানুষে মানুষে ভেদাভেদ করে, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রেখে, আমার মধ্যেও খারাপ বা ভালো ছিল না যেমন না, কিন্তু আমি আমাকে নিজেকে আরো পরিপূর্ণ করতে, শুদ্ধ করতে, আমি যেন মানুষের আলো ভালোবাসতে পারি, মানুষ যেন আমার দ্বারা উপকৃত হতে পারে, আমি যেন বিন্দু মাত্র একজন মানুষের উপকার করতে পারি। আমি এখন বুঝে গেছি যে আসলে জীবন খুব সুন্দর যদি আমি সেই জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারি। এখানে কোনো খাত থাকা আমার মনে হয় না খাত থাকা উচিত। তারপরেও মানুষ মাত্রই ভুল হয়, কেউ আমরা ফেরেশতা না। যদি ভুল হয়, আমি এখানে ওপেনলি বলবো আজকে এখানে যারা আছেন আমার বন্ধু, যদি আমার কখনো ভুল হয়, কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলি কিংবা কোনো অন্যায় করি, আপনারা মন খুলে আমাকে সেটা বলবেন। সবাই মন খুলে বলবেন, ঠিক আছে আপুর মতো করে। থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন হাসিনা আপা, হোসনেয়ারা আপা, নার্গিস আপা, আপনাদের সাথেও কথা হবে একটা বিরতি থেকে ফিরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা। এখন সরাসরি আবারও চলে যাই আমি জুমে। নার্গিস আপা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপা, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি বলেন নিজের উপর আপনার কেমন বিশ্বাস আছে? যখন টিচার ছিলাম, এখনো আছি, বাচ্চাদের সাথে বেশি যখন মিশা হতো তখন দেখা যেত ওদের মতন করে আমিও ওই টাইপের হয়ে যেতাম, কেমন করে জানি না। তো এখন যখন বাসায় যখন আসি, না আপন ভ্রমণে যখন ঢুকে যাই, সে বাচ্চা আসুক বা না, হ্যাঁ, যখন বড়দের সাথে এখন যেমন আমার বেশি মিশা হয়, প্যারেন্টস লেভেল আর বাচ্চাদের কথা বাদ দিয়ে দেই, দেখা যাচ্ছে যে এইখানে এসে আমি যখন নিজে এখন উদ্যোক্তা হতে চাচ্ছি বা নিজে উদ্যোক্তা হয়েছি,
দেখতেছি এই জায়গাটা অনেক ধৈর্যের একটা জায়গা, বিশ্বাসের একটা জায়গা, নিজের উপর পুরা কনফিডেন্স নিয়ে সেই জায়গাটা মেনটেন করার একটা জায়গা। কারণ এখানে শুধু নিজের একারই রাজত্ব, এখানে কেউ নাই কিন্তু আমাকে সাহায্য করার। সুতরাং এই জায়গাটা যে শক্তভাবে অবস্থান করে একটা নিজের জায়গাকে নিজেকে প্রমাণ করার, এটা অনেক বড় একটা কষ্টের পুরা চ্যালেঞ্জের একটা বিষয়। তারপরও এখন যে আমি নেক্সাস লেডিস ক্লাবে জুমারদায় বসি, আপুদের কথা শুনি, তারপরে হচ্ছে যারা অতিথি আসছেন তাদের কথা শুনি মাঝে মাঝে। আগে তো ধরেন এমনি আমি বসে শুধু টিভিতেই দেখতাম, হ্যাঁ, তারপর ভাবতাম যে কবে আমি জয়েন করব, এত আমার ডিভাইস গুলো আছে, এটাও ইউটিলাইজ করা। তারপর যখন এইগুলাতে আমি ডিভাইসে যুক্ত হলাম, সবার সাথে মিশতেছি এবং নিজে যখন কথা বলতেছি, আগে যেমন অনেক কথা বলতে পারতাম না, এখন যেমন কথা বলতেছি, তখন আমার নিজের মধ্যে এই যে ইমপ্রুভমেন্টটা, এই যে নিজেকে দেখে দেখে কথা বলাটা, হ্যাঁ, এর থেকে নিজেকে অনেক আমি নিজে কনফিডেন্স আমার নিজের মধ্যে পাই। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা, হ্যাঁ শোনা যাচ্ছে না কিন্তু আপনাকে, আর শোনা যাচ্ছে না। না না, আপনার কথা আবার কেটে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? হ্যাঁ, কিন্তু আপনার ওখানে নেটওয়ার্ক কি সমস্যা মনে হয়। হ্যালো আপু, শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। বলেন, আপনার ভাবনাটাও শুনতে চাই, এই যে নিজের উপর বিশ্বাস রাখার যে ভাবনাটা। হ্যাঁ, একটু ছোট করে শুনবো। আরো খুকু আপা একদম শেষের দিকে জয়েন করে, আমি জানি না কেন। হ্যাঁ বলেন। আত্মবিশ্বাসটা না, আমি বলবো কি, বিশেষ করে নারীদের বেলায় আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকা দরকার। আর আমি যখনই যে কোনো কাজে যাই, আমি আসলে ওইভাবে আত্মবিশ্বাস নিয়ে যাই যে এটা হচ্ছে আসলে আমাকে করতে হবে, এটার জন্য আমি বের হয়েছি বা এই কাজটা হাতে নিছি। ওই আত্মবিশ্বাসটা থাকলে আমার মনোবলটা অনেক বেড়ে যায়, সাহস শক্তিটা অনেক বেড়ে যায়, তখন ওই কাজটা না আমার করতে অনেক সহজ হয়ে যায়। আর সেজন্য হচ্ছে যে নারীদের আত্মবিশ্বাসের বেলায় দেখা যায় কি, আমরা আশেপাশে তাকিয়ে দেখি যে আমার ফ্যামিলি মেম্বার বা আমাকে আমার পরিবার থেকে, সমাজ থেকে সাপোর্ট করতেছে কিনা। তো ওরা তো ওদের সাপোর্ট তো করার ইচ্ছা থাকলে করবে, তা না হলে কিন্তু করবে না। কিন্তু আমার নিজের আত্মবিশ্বাসটা ভিতরে শক্ত থাকতে হবে যে না, আমি এগিয়ে যাব, করব। তাহলেই দেখা যাবে আমি যখন করা শুরু করবো না, একটা সাকসেস আসছে, তখন আশেপাশের মানুষগুলো ঠিকই দেখবে তোমাকে সহযোগিতা। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। আরো আত্মবিশ্বাস বেড়ে যাবে। থ্যাংক ইউ আপা। হোসনা আপা, আসসালামু আলাইকুম নাদিয়া আপু, খুব সুন্দর লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি বলেন আপনার আত্মবিশ্বাস কখন থেকে বেড়েছে, ছোট্ট করে বলবেন, খুকু আপুর সাথে যেন একটু কথা বলতে পারি। হ্যাঁ ধন্যবাদ আপু। আমার আত্মবিশ্বাস বলতে, আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ আছে। আমার আত্মবিশ্বাস প্রথমে আমি সৃষ্টিকর্তার উপরে ভরসা করি প্রত্যেকটা কাজে, ছোট খাটো বড়, সময় অসময়, যে কোনো সময় যে কোনো কিছুতে আমি আগে আমার রহমানুর রহিমের উপর ভরসা করে আমি আমার আত্মবিশ্বাস করি। বাহ, আমি ছোট্ট একটা বলি আপনাকে, ছোট্ট একটা শেয়ার করি। এই 2-3 দিন আগে, বুঝছেন আপু, এই যে 3-4 দিন আগে আমি কি করছি, আজকে কয়দিন থেকে আমার মাথায় উঠে ঢুকছে যে কিভাবে ঘি বের করা যায়। বুঝছেন আপু, শুনতেছেন? শুনছি, আপনি বলেন। শুনতেছেন আপু? ঘি কিভাবে বের করা যায় এটা নিয়ে আমার মাথায় আজকে কদিন এটা খুব কাজ করছে, কি করবো। তারপর আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করলাম। 1 ঘন্টা 20 মিনিট লাগছে আপু, একদম পারফেক্টলি ঘি বের করতে। আরে বাবা, তাহলে আপনার কাছ থেকে আমি ইনবক্সে শিখে নিব কিভাবে ঘি বের করা যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। খুকু আপা বলেন, আত্মবিশ্বাসের সাথে আপনি দেরিতে জয়েন করেন কেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকেও শুভেচ্ছা, আর প্রভাতী আপুকে অনেক শুভেচ্ছা, আমাদের জিমেরা কাপা স্টুডিওতে আছে। হ্যাঁ আপু, আমি দেরিতে বসি কারণ আমার অফিস থেকে আস্তে আস্তে 6:30 বেজে যায়, আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। আর এই জন্য কালকেও কথা বলতে পারি নাই আপনার সাথে, সো এই জন্য তাড়াতাড়ি হোসনা আপাকে বললাম যাতে আপনার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, ছোট্ট করে বলেন আপনার কাছে, মানে এই যে নিজের উপর বিশ্বাস রাখার মানেটা কি, বলেন আপনার ভাবনাটা। নিজের উপর বিশ্বাস রাখার মানেটাই হচ্ছে বেঁচে থাকা, আমি যেটা মনে করি। কারণ আমরা মেয়েদের বেলায়, আমাদের মেয়েদের কিন্তু হতাশ করার জন্য পুরো সমাজ রেডি হয়ে আছে।
আমাদের পুরো দেশ, পুরো ওয়ার্ল্ড, পুরো দেশ রেডি হয়ে আছে যে মেয়েরা পারবে না, মেয়েদের দিয়ে হবে না, মেয়েরা এটা করতে পারবে না, মেয়েদেরকে দিয়ে ওই কাজটা হবে না, মেয়েদের লেখাপড়ার দরকার নেই। একসময় কিন্তু এরকম ছিল, এখনো মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, কিন্তু আমি মনে করি আত্মবিশ্বাসটা যে মেয়ের আছে সেই মেয়ে এগিয়ে যায় পুরুষের পাশাপাশি। কিন্তু ডে বাই ডে বেঁচে থাকে, ডে বাই ডে এই ভাবনাগুলো কিন্তু কমছে। হ্যাঁ, আমরা একেবারে বলতে পারবো না যে একদম কমে গেছে বা এখনো অনেক আছে, এটা বলতে পারবো না, কিন্তু কমে যাচ্ছে। কিছু আছে কিছু নেই, কিন্তু কমে গেছে। এই যে কমে গেছে, এটাও কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি কিভাবে চেঞ্জ হয়েছে মেয়েরাই করেছে। মেয়েরাই যখন আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে গিয়েছে তখনই কিন্তু মেয়েরা বুঝতে পারছে, সমাজকে দেখিয়ে দিয়েছে যে আমরা পারি। থ্যাংক ইউ সো মাচ আপা। আমরা একদম শেষ পর্যায়ে, হ্যাঁ থ্যাংক ইউ, আমরা একদম শেষ পর্যায়ে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আর আপুদের কাছে খুব ছোট্ট ছোট্ট করে একটু জানতে চাই, কেমন লাগলো? আমার অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে। আমি ছোট্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে মেয়েদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে, জীবনটা হচ্ছে সমুদ্রে সার্ফিং এর মতো। আমরা জীবনটা হচ্ছে সমুদ্রে সার্ফিং এর মতো, আপনি ওই ঢেউয়ের তালে তালে যত যেতে পারবেন তত ভালো। হ্যাঁ আপু, ছোট্ট করে। আমিও আপুর সাথে কি বলতে চাই, যেমন আমরা বলতেছিলাম যে পুরো ডিসকাশনে সাপোর্টটা যেরকম ইম্পর্টেন্ট, সেরকম হচ্ছে পাওয়ার অফ ইগনোরেন্সটাও ইম্পর্টেন্ট। লাইক আপনাকে নিয়ে অনেকে গসিপ করবে, বাট ইউ নিড টু থিঙ্ক যে কোনটা আপনাকে ইগনোর করতে হবে। সো ওটা যদি থাকে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপু, আমার এখানে এসে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। আর জুমের প্রত্যেকটা বন্ধু আমাকে উইশ করেছে, একদম হ্যাঁ, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ, এবং নেক্সাসের কাছে তো আছে আমার কৃতজ্ঞতা। খুব ভালো লেগেছে সবাইকে, আমার মানে অফুরন্ত ভালোবাসা। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।